সম্মানিত দর্শক, আমন্ত্রণ ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় শহীদ জিয়ার আদর্শ। শহীদ জিয়ার আদর্শ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের জন্মদিন আজ। এই উপলক্ষে আলোচনা হবে তার রাজনৈতিক দর্শন এবং তার রেখে যাওয়া কাজের অগ্রগতি, বর্তমান প্রেক্ষিত নিয়েও আলোচনা হবে। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দেশ রূপান্তর সম্পাদক, সাংবাদিক কামাল উদ্দিন সবুজ। যে কথা শুরুতে বলছিলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের জন্মদিন আজ। 1981 সালের 30 মে তিনি শহীদ হয়েছিলেন চট্টগ্রামের সার্কিট হাউস যে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে, এবং তার জন্ম হয়েছিল এই আজকের দিনে 19 জানুয়ারি 1936 সালে। জিয়াউর রহমান সম্বন্ধে এই প্রজন্ম কী জানে, আগের প্রজন্ম কী জানে, সে বিষয়ে জানতে চাইব ডক্টর আসাদুজ্জামান রিপন। পৃথিবীতে তো প্রচুর মানুষ আসেন এবং প্রকৃতির নিয়ম অনুযায়ী এবং আল্লাহর হুকুম অনুযায়ী পৃথিবী থেকে মানুষ চলেও যান, তাই না? তো এমন কিছু মানুষ পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন পাঠান তার নিজের সম্প্রদায়ের জন্য, তার নিজের দেশের জন্য, যারা তাদের সময়টিতে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করে যান, এবং যার জন্য তারা তাদের সময়কালে তারা যেমন সম্মানিত হন এবং তাদের পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও মানুষ তাদেরকে নিয়ে আলোচনা করেন। এরকম ক্ষণজন্মা পুরুষদের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অন্যতম। খুব কম মানুষের জীবনে ভাগ্যে থাকে সেটা হচ্ছে নিজের দেশের স্বাধীনতার সংগ্রামের ঘোষণা দেওয়া, দেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া। এটা তো শত শত বছরের ব্যাপার। বহু নেতা আসে, বহু নেতা যায়, বহু প্রেসিডেন্ট হয়, বহু প্রধানমন্ত্রী হয়, এবং লট অফ প্রেসিডেন্টস অ্যান্ড প্রাইম মিনিস্টার্স তারা দুনিয়া থেকেও চলে যান, কিন্তু নিজের দেশের জন্য স্বাধীনতার ঘোষণা দেওয়াটার এই বিরল সৌভাগ্য কয়জন মানুষের হয়? তিনি সৈনিক ছিলেন, তিনি উপযুক্ত সময় নিজের দেশের স্বাধীনতার সংগ্রাম, অর্থাৎ যেই পাকিস্তান সেনাবাহিনীতে তিনি চাকরি করতেন, সেই বাহিনীর বিরুদ্ধে সরাসরি বিদ্রোহ ঘোষণা করে দিয়ে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিলেন এবং বললেন যে আই মেজর জিয়া ডিক্লেয়ারিং ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এই যে শব্দগুলো, এই যে বাক্যটি, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম থাকবে, ততদিনই বাক্যটিও থাকবে। এই বাক্যটি বিস্মৃত হওয়ার কোনো ব্যাপার নয়। এখন প্রেসিডেন্ট জিয়াকে আমরা কয়েকটা ভাবে আমরা দেখতে চাই। প্রথম হচ্ছে তার সৈনিক জীবন। তিনি অত্যন্ত তার সৈনিক জীবন অত্যন্ত মেধাবী এবং চৌকস অফিসার ছিলেন আনডাউটেডলি। যখন তিনি ইভেন পাকিস্তান আর্মিতে যখন কাজ করেছেন, সেখানে 1965-এর ওয়ারে অ্যাট দ্যাট টাইম পাকিস্তানের পক্ষে তিনি যখন যুদ্ধে অংশ নেন একজন আর্মি অফিসার হিসেবে, সেখানেও কিন্তু ভারতের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে তিনি পাকিস্তান সরকারের গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড পান। গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড কিন্তু তার জীবনে একটি না। ডিউরিং পাকিস্তান রেজিম, যখন তিনি পাকিস্তান বাহিনীর অফিসার ছিলেন, তখন তিনি যুদ্ধ করে বীরত্বসূচক পদক পেয়েছেন, হেলালে জিরাত, রাইট। একইভাবে তিনি নিজের দেশের জন্য যখন মুক্তিযুদ্ধ করেন, যুদ্ধের ঘোষণা তো দেন, সেটা তো ডিফারেন্ট। মাঠে থেকে যুদ্ধ পরিচালনা করা এবং যুদ্ধ করা, তার মধ্যে তার যে বীরত্বসূচক যে সম্মানটি বাংলাদেশ সরকার তাকে স্বাধীনোত্তর পরে তাকে যেটা প্রদান করায়, জীবিত মুক্তিযোদ্ধাদের জন্য সর্বোচ্চ পদবিটা হচ্ছে বীরোত্তম, সেই খেতাবটিও তার আসে। এটা তার সৈনিক জীবন। হি ওয়াজ ভেরি ডিসিপ্লিনড অফিসার, আই মাস্ট সে। 1975 সালের যে একটা ক্ষমতার যে পট পরিবর্তন হলো, আমি যেটা বলতে চাই যে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে অথবা আওয়ামী লীগের নিজেদের রাজনীতির আদর্শিক যে কোন্দল বা আদর্শিক যে বিভাজন, একটি যে রুশপন্থী তথাকথিত সমাজতান্ত্রিক ধারা, আর একটা হচ্ছে পশ্চিমা ধারার গণতান্ত্রিক ধারা। এই রুশপন্থী সমাজতান্ত্রিক ধারার এবং পশ্চিমাপন্থী গণতান্ত্রিক ধারার সংঘাতের মধ্যে 1975 সালের 15 আগস্টে শেখ মুজিবুর রহমান যখন নিহত হন, তখন তো বাংলাদেশ সেনাবাহিনীতে একটা টার্মোইলিং অবস্থা চলছিল।
পাল্টা কু নানাভাবে চলছে, কারণ এই বাংলাদেশের পরিবর্তনটা তো অনেকে মেনেও নিতে পারেনি, বিশেষ করে মানে পরাশক্তিগুলো বা আঞ্চলিক শক্তিগুলো, পার্টিকুলারলি যদি ইন্ডিয়ার কথা যদি ধরি। ফলে একটা অশান্ত পরিবেশ, একটা অস্থিতিশীল পরিবেশ ছিল। 3 নভেম্বরে জিয়াউর রহমান সেনাপতি থাকা অবস্থায় তাকে আটক করা হয়, মানে হাউস অ্যারেস্ট করা হয়। এর পাল্টা হিসেবে সিপাহী এবং জনগণ, যেটা সিপাহী জনতার অভ্যুত্থান বলা হয় 7 নভেম্বরে, সেই 7 নভেম্বরে বাংলাদেশের মানে জনগণ এবং সেনাবাহিনীর সদস্যরা কালেকটিভলি সম্মিলিতভাবে তারা জিয়াউর রহমানকে মুক্ত করেন, যেটা 7 নভেম্বরের মানে ঐতিহাসিক আপনার সিপাহী জনতার অভ্যুত্থান হিসেবে যেটা মানে পরিগণিত এবং পরিচিত। সেখান থেকে আসার পরে বলা যেতে পারে মানে সেনাবাহিনীর মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা, ইউনাইটেড করা, ইট ওয়াজ এ বিগেস্ট চ্যালেঞ্জ ফর বাংলাদেশ আর্মি। আমরা কি আরেকবার আসবো আপনার কাছে এই বিষয়ে? শিওর। কামালউদ্দিন সবুজ, জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন। ধন্যবাদ। বাংলাদেশের 54 বছরের রাজনৈতিক ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন এক রাজনীতির প্রবর্তন করে গেছেন যে এদেশের রাজনীতিকেই উনি আমূল পরিবর্তন করে গিয়েছেন। এবং দেখেন, আমরা প্রায় এর বিভিন্ন সময়ে এর আগেও শুনেছি যে উনার সম্পর্কে তার বিরোধীরা বলতো উনি তো একজন সামরিক ব্যাকগ্রাউন্ডের মানুষ ছিলেন, এই কথা বলা হতো যে সামরিক। এটা ঠিকই, বাংলাদেশের স্বাধীনতার পরে যে 3.5 বছরের যে একটা শাসন আমরা শেখ মুজিবুর রহমানের আমলে দেখেছি, সেটা তো আমরা কম বেশি সবাই জানি যে সেটা একটা টোটালি একটা স্বাধীনতার পরবর্তীতে একটা ব্যর্থ একটা শাসন ছিল। শুধু তাই না, গণতন্ত্রের দিক থেকে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, মানুষকে আপনার কি বলে দুর্ভিক্ষ উপহার দেওয়া হয়েছিল, বাংলাদেশের মানুষ তার অধিকার হারা হয়েছিল, সব কিছু তো এবং শুধু তাই না, এবং গণমাধ্যমকেও মানে আপনার টুটি চেপে ধরা হয়েছিল। আপনি জানেন যে মাত্র 4টি সংবাদপত্র রেখে বাকি সব সংবাদপত্রকে বন্ধ করে দেওয়া হয়েছিল। 3.5 বছর অনেক ব্যাপার ছিল, সেগুলা অত বিস্তারিত এখন আর নাই বা বললাম। কথাটা হচ্ছে যে এই যে 3.5 বছরের যে শাসনকাল, সেই শাসনকালের পরে আমরা জানি যে 1975 সালের 7ই নভেম্বর, যেটা বলা হয়েছে একটু আগে, যে এর পরের পরিবর্তনটা আপনি দেখেন। বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু স্বেচ্ছায় কিন্তু রাজনীতিতে আসেন নাই। উনি কিন্তু আনউইলিং একজন লোক ছিলেন, উনি জিয়াউর রহমান নামের কেউ বাংলাদেশের রাজনীতি করবেন বা রাজনীতির শীর্ষে আরোহণ করে এদেশের প্রেসিডেন্ট হবেন এবং এদেশের রাজনীতির আমূল পরিবর্তন করে দেবেন, এটা কিন্তু কারো মনে এই ভাবনা ছিল কি না আমার জানা নেই একজন সংবাদকর্মী হিসেবে। কিন্তু এই ঘটনা ঘটেছে বাংলাদেশের ইতিহাসের বাস্তবতায় ঘটেছে। এবার ইতিহাস এভাবেই রচিত হয়। এবং দেখেন 7ই নভেম্বরের যে সিপাহী বিপ্লবের মানে যে বিপ্লব হলো, যেটা আমরা দেখেছি যে ওই শাসনের বিরুদ্ধে, যে এর আগের পূর্ববর্তী শাসনের কথা বলেছিলাম, যে ঢাকা শহরে তখন আমরা এটা মানে দেখিনি বাট শুনেছি, যেহেতু আমরা ছোটো ছিলাম, আমরা ঢাকার বাইরে ছিলাম। আমি আপনার যে সিপাহী এবং জনতাদেরকে একই সাথে ট্যাঙ্কে দেখা গেছে, মানে মানুষ উল্লাস করছিল যে বাংলাদেশ যখন একটা সংকটময় অবস্থায় পড়েছিল, বাংলাদেশ যখন স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল, বাংলাদেশের অস্তিত্ব যখন হুমকির মুখে পড়েছে, তখন জিয়াউর রহমান সেটা ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন সিপাহী জনতার সমর্থনে। ওনাকে কিন্তু অনেকটা মানে জোর করেই মানে ক্ষমতায় নিয়ে আসা হয়েছে। তারপরের কাহিনী তো আমরা সবাই জানি, সেই গল্প। সেটা হচ্ছে এরপরে উনি যখন ক্ষমতায় উনি বসলেন, তারপরে ওনাকে যখন বসানো হলো এবং এরপরে উনি যখন নিজেও যখন রাজনৈতিক দল করলেন, উনি কিন্তু 5 বছর 5.5 বছর ছিলেন, এরকম একটা টাইম। দেখেন এই 5.5 বছরে উনি বাংলাদেশের রাজনীতিতে এমন একটা দর্শন দিয়ে গেছেন, সেটা এখন পর্যন্ত প্রাসঙ্গিক। সেই দলটা এখন এই মানে অ্যাজ অফ টুডে সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশে। উনি কবে সেটা দিয়ে গেছেন আপনি দেখেন। তো কাজেই সেটার অনেক অ্যানালাইসিস হতে পারে, এটা নিয়ে নিশ্চয়ই ঐতিহাসিকরা বা যারা আপনার মানে রিসার্চ করেন তারা নিশ্চয়ই করছেন। কিন্তু আমার কথাটা হচ্ছে এই যে উনি একদলীয় শাসনের যে ছিল, যেটা 75-এ আমরা জানি, এবং গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, এবং যে আওয়ামী লীগ, যেটা শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ, উনি নিজেই সেটাকে শেষ করে দিয়ে একদলীয় শাসন করেন। এবং সেটা থেকে একজন মিলিটারি ব্যাকগ্রাউন্ডের মানুষ, যিনি সিপাহী জনতাকে
কে যার ক্ষমতা বসে উনি কিন্তু আবার পরে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন, এবং সেই বহুদলীয় গণতন্ত্র করতে যে করার ফলে সেই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ মৃত ছিল, সেই আওয়ামী লীগ আবার পুনরুজ্জীবিত হলো এবং প্রাণ ফিরে পেল, এবং পরবর্তীকালে ক্ষমতাও এসেছিল। যাই হোক, এটা লম্বা আলোচনা যাচ্ছে না। আমি বলছি এই যে বহুদলীয় গণতন্ত্র উনি যে প্রবর্তন করলেন, ওনাকে বলা হয় যে উনি সামরিক, ওনার ব্যাকগ্রাউন্ড, কিন্তু উনি তো একজন রাজনীতিবিদ, তো যেখানে ফেল করে গেছেন, উনি তো রাজনীতিবিদ হিসেবে সফল হয়েছেন, সৈনিক হিসেবেও সফল হয়েছেন। তো কাজেই আজকে এই জন্যই বলছি, দেখেন এই বহুদলীয় গণতন্ত্র যখন প্রবর্তন করলেন, সেখানে আবার গণমাধ্যমও স্বাধীনতা ফিরে পেল, গণতন্ত্র পুনরুজ্জীবিত, এবং বাংলাদেশের ইতিহাসে 79-এর যে পার্লামেন্ট, সেটাকে এখন পর্যন্ত দ্য বেস্ট পার্লামেন্ট বলা হয়। ধন্যবাদ আপনাকে। আসবো আপনার কাছে আসাদুজ্জামান রিপন। আমরা পজ করেছিলাম হ্যাঁ, যে আমি ওই জায়গাটা আমি আসছি। সেটা হলো যে আপনার এই যে তিনি একটা স্পেশাল সার্কামস্টেন্সে তিনি মানে দেশের দায়িত্বভার গ্রহণ করতে হলো তাকে। তো এই দায়িত্বভার গ্রহণ করার জন্য তার জন্য অনেকগুলো চ্যালেঞ্জ ছিল এবং অনেকগুলো বিষয় তিনি লক্ষ্য করলেন, এবং তার জীবনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে একটা বাংলাদেশ। এই যে আমরা আজকে নিজেরা বাংলাদেশি বলি আমরা, আপনি তার আদর্শের কথা বলেছেন, তার আদর্শের সাথেই তো রাজনীতিটাও জড়িত। এই যে বাংলাদেশি যে রাষ্ট্রীয় পরিচয়টা, জাতিসত্তার যে পরিচয়টা, এই জাতিসত্তার পরিচয়টি তো এই জাতির ছিল না এক সময়। যেমন মনে করুন, আমাদেরকে এক সময় বলা হতো বাঙালি, নিঃসন্দেহে আমি বাঙালি, এতে তো কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে আমি বাঙালি, তাতে কোনো সন্দেহ। আমি ভাষায় তো বাঙালি বটেই, আমি বাংলা ভাষী, বাঙালি। আমি মুসলমান, সেটাও সত্য। ওই যে কয়েকদিন আগে আপনার নিউ ইয়র্ক শহরে একজন মেয়র নির্বাচিত হলেন না, জোহরান মামদানি, অকপটে যে সত্যটা তিনি স্বীকার করেছেন, তিনি প্রথম তার অডিয়েন্সের কাছে বললেন যে আই এম এ মুসলিম। দ্যাট ইজ হিজ আইডেন্টিটি টু, ওটা তার আইডেন্টি, রিলিজিয়াস আইডেন্টিটি। আবার অফকোর্স আবার তিনি কি বললেন যে আই এম এ সোশ্যালিস্ট, দ্যাট ইজ অলসো হিজ আইডেন্টিটি। অর্থাৎ তিনি সমাজতান্ত্রিক ধারায় বিশ্বাসী রাজনীতিক। তিনি বলছেন আই এম এ ডেমোক্র্যাট, তিনি ডেমোক্রেটিক দলটা করেন, যারা ডেমোক্রেটিক পার্টি করেন তাদেরকে ডেমোক্র্যাট বলা হয় ওই দেশে। তো এই যে একটা লোকের অনেকগুলো পরিচয়, সবগুলো পরিচয় মিলেই কিন্তু একটা গোটা দাগে একটা বড় পরিচয়, তাই না? তো জিয়াউর রহমান বললেন যে আমি ভাষায় বাঙালি, আমি ধর্মে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, হোয়াট এভার, আমার এথনিক আইডেন্টিটি হোয়াট এভার, কিন্তু আমি রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার পরিচয়টা কি? শুধুই বাঙালি। যখন আমি বাঙালিত্ব ধারণ করব, তখন আমি আদার ভাষাভাষী যারা, এথনিক মাইনরিটি যারা, তাদেরকে আমি ধারণ করলাম না, রাষ্ট্রীয় কাঠামোতে ধারণ করলাম না। জিয়াউর রহমান চিন্তা করলেন বাংলাদেশের সমগ্র মানুষকে, সকল ভাষাভাষী, সকল ধর্মাবলম্বী, সকল নৃগোষ্ঠীর লোকজনগুলোকে যদি একত্র করতে হয়, তাহলে একটা জাতিসত্তার পরিচয় লাগে। যেমন পৃথিবীর বহু দেশে ইংরেজিতে কথা বলে, বাট সবাই কিন্তু ইংলিশ হিসেবে পরিচিত নন। কেউ আমেরিকান, কেউ নিউজিল্যান্ডার, কেউ অস্ট্রেলিয়ান, কেউ ক্যানাডিয়ান, তাদের নিজেদের পরিচয় আছে। অনেক পৃথিবীর অনেক দেশ আছে যারা আরবি ভাষায় কথা বলেন, তাদের মধ্যেই ইউনিকনেস আরও অনেক বেশি, মানে স্ট্রং, বন্ডটা অনেক বেশি স্ট্রং। এক মাবুদ আল্লাহকে তারা বিশ্বাস করেন, এক প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা সর্বশেষ নবী হিসেবে মানেন, এক পবিত্র গ্রন্থ কোরআনকে তারা মনে করেন এটা হচ্ছে তাদের হলি বুক, মুসলমানদের এটি হচ্ছে ঐশী কিতাব মনে করেন। তো এতগুলো ইউনিটি, আবার তার মধ্যে কি তারা আরবিতেও কথা বলেন অনেকগুলো রাষ্ট্র, কিন্তু তাদের জাতীয়তা কি অ্যারাবিয়ান, তাদের জাতীয়তা কি অ্যারাবিক? নিশ্চয় না। বাহরাইনের লোকরা বাহরাইনি বলে, কুয়েতের লোকদেরকে কুয়েতি বলে, ইজিপ্টের লোকদেরকে ইজিপশিয়ান বলে, সৌদি আরবের লোকেরা সৌদি আরবিয়ান বলে, লেবাননের লোকেরা লেবানিজ বলে, মানে কথার কথা। তার জিয়াউর রহমান চিন্তা করলেন ইভেন ইন্ডিয়া, অত দূর যাওয়া দরকার নাই, ইভেন ইন্ডিয়া, মানে আদর্শের কথা যেহেতু বললেন, ইভেন ইন ইন্ডিয়া, কেরালার লোক, মহারাষ্ট্রের লোক, পশ্চিমবঙ্গের লোক, বিহারের লোক, আসামের লোক, নানা ভাষায় কথা বলেন না, নানা ধর্মের লোকের না, কিন্তু ফাইনালি তাদের আইডেন্টিটি কি? তারা কি হিন্দু বলেন? না। তারা কি বলেন বাঙালি? না। তারা কি বিহারের লোকরা, তারা কি বলেন যে আমরা ইন্ডিয়ার লোক, আমরা বিহারি? নিশ্চয়ই তা বলেন না। তারা কি বলেন? উই আর ইন্ডিয়ান, আমরা ইন্ডিয়ান। এটি হচ্ছে রাষ্ট্রীয় পরিচয়। এই রাষ্ট্রীয় পরিচয়টা 72-75 সাল পর্যন্ত আমাদেরকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। আমাদের জাতীয় ঐক্যের জায়গাটায় আমরা দাঁড়াতে পারিনি। জিয়াউর রহমান বলেন যে না, ধর্মে, ভাষা, বর্ণ নির্বিশেষে, নৃগোষ্ঠী নির্বিশেষে সবাই আমরা এই ভূখণ্ডের অধিবাসীরা একটি পরিচয় পরিচিত, লাইক আদার ওয়ার্ল্ডস, আমরা কি বাংলাদেশি। এই যে আইডেন্টিটিটা জিয়াউর রহমান ইন্ট্রোডিউস করলেন, জানিয়ে দিলেন, বোধটা জাগিয়ে দিলেন, এটার মহান কারিগর, মহান আর্কিটেক্টই হচ্ছেন জিয়াউর রহমান। এখন আসেন রাজনীতির কথা। আমাদের সংবিধানে একসময়
আপনি দেখবেন যে ধর্মনিরপেক্ষতা ছিল। এই ধর্মনিরপেক্ষতা আমরা কিভাবে পেলাম আমরা? আমাদের যারা এই ধর্মনিরপেক্ষ শব্দটি ইন্ট্রোডিউস করলেন সংবিধানের মূলনীতি হিসেবে, আর দে ম্যান্ডেটেড? 69 গণঅভ্যুত্থান, 70 নির্বাচন, যেটার ফলশ্রুতি হিসেবে 72 সংবিধান তৈরি হলো, এটা কি ম্যান্ডেটেড ছিল? তারা কি কখনো বলেছিলেন, মানে তৎকালীন যেই 70 পার্লামেন্টের মেম্বাররা, মানে পাকিস্তানের অ্যাসেম্বলির জন্য তো তারা নির্বাচিত হয়েছিলেন, তারাই তো সংবিধান তৈরি করলেন। তারা কি কখনো বলেছিলেন যে আমরা যদি নির্বাচিত হই তাহলে পাকিস্তানে আমরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা করব? নিশ্চিত তাদের এই প্লেজেস, এই প্রতিশ্রুতি তাদের সেই অবস্থা তখন ছিলও না। রাইট। 72 সালে কাউকে জিজ্ঞেস না করে যে 90% মুসলমান দেশে আপনি কি করলেন? বলে দিলেন ধর্মনিরপেক্ষ। যেখানে আমেরিকার মতন রাষ্ট্রে, আমি যে কথাটা আমি ঘুরে আসছি, আমেরিকার মতন রাষ্ট্রে সেখানে মেজরিটি পিপল আর খ্রিশ্চান, আদার রিলিজিয়ান্স ওখানকার বিলিভাররা আছে, তারা আছে, কিন্তু সেখানকার মানে মূলনীতির মধ্যে অন্যতম কী লেখা আছে? বলা ইন গড উই ট্রাস্ট। এই গডটা কি? খ্রিস্ট ধর্মাবলম্বীরা তারা স্রষ্টাকে, মাবুদকে বলে গড। আমরা মুসলমানরা কি বলি? নান বাট আল্লাহ, দেয়ার ইজ নো গড। আল্লাহ ব্যতিরেকে কোনো মাবুদ নাই, ইট ইজ মাই বিলিফ। আর ওরা বলতেছে ইন গড উই ট্রাস্ট, মানে তারা স্রষ্টা হিসেবে যাকে জানেন তার পরিচয়টা গড হিসেবে উল্লেখ করেন। তো যেখানে গড, ওর মধ্যে তো আপনার মানে মুসলমান তো গড বলেন না, অন্যরা ঈশ্বর বলেন, অন্য কিছু বলেন, কিন্তু আমেরিকা কি গড বলে দেওয়ার, গড লেখাটার কারণ ইন গড উই ট্রাস্ট। এমন ওদের পাই পয়সা তো না, সেন্ট, মানে আমরা যারা পুরনো আমলের লোক আমরা পাই পয়সা বলতাম, তাই না? 100 পয়সায় বোধহয় 1 টাকা, 1 টাকা, জি। আচ্ছা, 10 পাই, 5 পাই, 10 পয়সা, ছিল 5 পয়সা, জি। তো ওদের ওরকম পাইয়ের মতো ওদের একটা মুদ্রা আছে আমেরিকায়, সেটা সেন্ট। 100 সেন্টে $1। সেই সেন্টার মধ্যে পর্যন্ত লেখা আছে, আমি দেখেছি, অনেকদিন দেখি না, এর মধ্যে বদলে যাওয়ার কোনো কারণ নাই, লেখা আছে আমি যখন আমেরিকায় ছিলাম দেখেছি, এখন 2-1 কয়েন আমার কাছে এখনো আছে, ইন গড উই ট্রাস্ট। এবং ওখানকার প্রেসিডেন্ট এখনো বাইবেল ছুঁই শপথ নেন। তাতে কি ওই দেশটা কি আপনার সাম্প্রদায়িক রাষ্ট্র, মৌলবাদী রাষ্ট্র হয়ে গেছে? হয়নি, তাই না? আমি যেটা বলতে, আমি যখন বিএনপির মুখপাত্র ছিলাম তখন আমি একটা শব্দ ইন্ট্রোডিউস করেছিলাম, বলে বাংলাদেশ হচ্ছে একটা ধর্ম সহিষ্ণু রাষ্ট্র। অর্থাৎ আমি মুসলমান, আপনি হিন্দু, বা আপনি বৌদ্ধ, খ্রিস্টান, হোয়াট এভার, আমরা পরস্পরের ধর্মের প্রতি খুবই সহনশীল। ধন্যবাদ আপনাকে। আসবো আপনার কাছে কামাল উদ্দিন সবুজ। এখনকার বাস্তবতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের হাতে গড়া দলটি একটা নির্বাচনের মুখোমুখি। 12ই ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে অংশগ্রহণ করছে, মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে জিয়াউর রহমান, যাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন বাংলাদেশে। জামায়াতে ইসলামী এবং তাদের জোট এখন বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রতিদ্বন্দ্বী। আওয়ামী লীগ এই মুহূর্তে নির্বাচনের মাঠে নেই। এখনকার পরিবেশ এবং নির্বাচনের প্রস্তুতি, তারেক রহমানের বাংলাদেশে আসা এবং তিনি বিএনপির চেয়ারম্যান হওয়া, বেগম খালেদা জিয়া আর মৃত্যু এবং এই শূন্যতা, সার্বিক পরিস্থিতিতে জিয়াউর রহমানের দলটি কী কী চ্যালেঞ্জ ফেস করছে? হ্যাঁ, ধন্যবাদ। আমি এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে কয়েকটা কথা শেষ করতে চাই। আগের প্রশ্ন আমি শেষ করতে পারি, সেটা হচ্ছে যেটা আমি যে বললাম যে বাংলাদেশের ইতিহাসে যে জিয়াউর রহমানের যে আবির্ভাব, এবং উনি শুধু যেটা রাজনীতির কথা, রাজনীতি শুধু বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেননি। উনি দেখেন বাংলাদেশের যে অর্থনীতির যে অবস্থা ছিল 75-এর যে 7ই নভেম্বরের আগে, উনি এর পরে তো ক্ষমতা আসলেন, এর থেকে বাংলাদেশের যে ইকোনমির যে লাইফ লাইন উনি কিন্তু তৈরি করে দিয়ে গেছেন। সেটা পরবর্তীতে অনেক ডেভেলপ হয়েছে, অনেক কিছু হয়েছে। আপনি দেখেন এই যে আজকে গার্মেন্টস সেক্টর দেখছেন, উনি করেছেন, উনি শুরু করেছেন। আজকে যে রেমিটেন্স দেখছেন, এই যে বিদেশ যাওয়া, সেটা ওটার পরিসর অত স্বল্প ছিল, কিন্তু ওইটা করেছেন। তাহলে অনেক জায়গায় উনি হাত দিয়েছিলেন, যেগুলো আজকে অনেক বেশি প্রসপার করেছে অর্থনীতির ক্ষেত্রে। এবং শুধু তাই নয়, এবং আমাদের নিজস্ব বাংলাদেশের একটা নিজস্ব সংস্কৃতি থাকবে, সেখানে উনি কাজ করার চেষ্টা করেছেন সব জায়গায়। কারণ উনি তো বেশি দিন ছিলেন না, 5 বছর 5.5 বছরের মধ্যে অনেক কিছু করে, এবং বিদেশে বাংলাদেশকে একটা গৌরবোজ্জ্বল জায়গায় রেখে গেছেন। এবং বাংলাদেশের অনেক
আপনার ওয়ার্ল্ডের অনেক ক্রাইসিস, বিশেষ করে ইরাক ওয়ারের সময় বাংলাদেশ প্লেড এ ভেরি ভাইটাল রোল। আপনি জানেন জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা করেছেন। আমি যেটা বললাম, সেই জিয়াউর রহমানের দল আজকে এত বছর পরে যেটা বললেন যে অনেক, এর মধ্যে কিন্তু জিয়াউর রহমানের দল খালেদা জিয়ার নেতৃত্বে একাধিকবার ক্ষমতায় এসেছে, আমরা জানি। এখন নতুন একটা প্রেক্ষাপট হয়েছে 5ই আগস্ট 2024। এখন একটা বাংলাদেশ একটা ভিন্ন, একটা স্বৈর শাসনের অবসানের পরে একটা ভিন্ন প্রেক্ষাপটে, ভিন্ন পরিবেশে একটা জাতীয় নির্বাচনের দিকে যাচ্ছে। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনি যে বলছেন জিয়াউর রহমান যে যাকে তারা কি দল করার, শুনেন, উনি যখন মাল্টি পার্টি ডেমোক্রেসি ইন্ট্রোডিউস করেছেন, সেখানে তো সব দলই করতে পারবে। সেখানে আওয়ামী লীগও ছিল, জামাতও ছিল, বিএনপিও ছিল, এবং অন্যান্য রাজনৈতিক দলও ছিল, অন্যান্য বামপন্থী রাজনৈতিক ছিল। এবং পরবর্তী পর্যায়ে সেটা করার পরেই তো অনেক রাজনৈতিক দলের জন্ম হয়েছে, এখনও হচ্ছে। তো কাজেই সেটা তো গণতন্ত্র থাকলে তো সেটা করতেই হবে। আপনি এখন কথাটা হচ্ছে যে এখন যে চ্যালেঞ্জটা আমার কাছে যেটা মনে হয়, আপনি যেটা বলছেন যে এখন তো ভিন্ন একটা ব্যাপার, এবং নেতৃত্ব চেঞ্জ হয়ে গেছে। আপনি জানেন যে আমার বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিছুদিন আগে, যিনি বাংলাদেশের শুধু বিএনপির নেত্রী ছিলেন না, বাংলাদেশের নেত্রী হয়ে উঠেছিলেন এবং বাংলাদেশের একজন অভিভাবক হয়ে উঠেছিলেন। উনি পৃথিবী ছেড়ে চলে গেছেন, আমরা জানি। উনার অ্যাবসেন্সে বিএনপির এখন যিনি চেয়ারম্যান হয়েছেন, জনাব তারেক রহমান সাহেব, উনি নেতৃত্ব দিচ্ছেন। উনি আসলে বেসিক্যালি বেশ কয়েক বছর ধরেই নেতৃত্ব দিচ্ছেন, কারণ আমরা জানি সেটা। তো কাজেই নেতৃত্বটা উনি অনেক আগে থেকেই দিচ্ছেন, এখন এটা একটু ফর্মালাইজ হয়েছে। তো কাজেই এই নেতৃত্বে, ওনার নেতৃত্বে আগামীর দিন নির্বাচন কেমন হবে, অনেকগুলি চ্যালেঞ্জ তো আছেই। এখানে দেখেন, এই মুহূর্তে আমরা মনে হচ্ছে যে হয়তো জামাতের যে নেতৃত্বে যে জোটটা হয়েছে, তার সঙ্গে বিএনপির হয়তো প্রতিদ্বন্দ্বিতা হবে, অ্যাপারেন্টলি তাই তো মনে হচ্ছে। এখানে আমি মনে করি যদি সুষ্ঠু নির্বাচনটা যদি করতে পারে বর্তমান সরকার এবং নির্বাচন কমিশন, কারণ এগুলোর সঙ্গে অনেক কিছু আপনার সংশ্লিষ্টতা আছে, মনে করেন, তাহলে আমি তো মনে করি যদি আপনার ঠিকমতো নির্বাচন করতে পারেন এবং কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং না হয়, যেটা নিয়েও কথা হচ্ছে, ডিসিএসপিদের নিয়ে কথা হচ্ছে, বা বিভিন্ন জায়গায় যারা বিভিন্ন নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট থাকেন তাদের নিয়ে অনেক কথা আছে, অভিযোগও আছে। সেই আলোচনা এবার নাইবে গেলাম, কিন্তু আলোচনাটা আছে। এই কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং যদি না হয়, কোনো ধরনের আপনার মানে কি বলে, যে অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, একটা যদি সুষ্ঠু ফেয়ার নির্বাচন হয়, বিএনপির নেতৃত্বে যে জোটরত ক্ষমতায় আসার সম্ভাবনা এটা সবচেয়ে বেশি বলে মনে হয়। তো সেখানটায় চ্যালেঞ্জগুলি তো হচ্ছে যে বিএনপিকে তার সমর্থক এবং জনগণকে নিয়ে এই জায়গাগুলি এনশিওর করা, যে নির্বাচনে যাতে সবাই ঠিকমতো যে ভোট দিতে পারে। কারণ কেউ যাতে এমন পরিস্থিতি সৃষ্টি না করতে পারে নির্বাচনের আগে, মনে করেন একটা, আমরা চাইবো না সেটা, অনাকাঙ্ক্ষিত বলতে কোনো আপনার ভায়োলেন্স হচ্ছে, বিভিন্ন জায়গায় নানা ধরনের অঘটন ঘটছে, যেগুলো নির্বাচনের পরিবেশের বিপরীতে যেগুলোর অবস্থান থাকবে, তখন তো ভোটাররা স্কেয়ার্ড হয়ে যাবে। ভোটাররা ভোট দেওয়ার জন্য দীর্ঘদিন পর প্রতীক্ষায় আছে, তাদেরকে নির্বিঘ্নে এবং তারা যাতে সেফলি ভোট দিতে পারে সেটা এনশিওর করার দায়িত্ব সব রাজনৈতিক দলের, সরকারের এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেহেতু বিএনপি ক্ষমতায় আসার অন্যতম কন্টেন্ডার, সেই হিসেবে তাদের একটা দায়িত্ব আছে যে এইদের ভোটগুলি দেওয়া বা মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে, তাহলে দিতে পারলে এটা বিএনপিরই লাভ, তারাই ক্ষমতায় আসবে। তো কাজেই, এবং এটার সাথে সাথে যে আমরা আজকে দেখলাম যে সেনাবাহিনী প্রধান বলছেন একটা দুটো প্রোগ্রামে আর্মিদের, আপনি যে আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ, কোনো দলের পক্ষে যাবে না, এবং সেনাবাহিনী অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে ভূমিকা পালন করবে সেই নির্দেশনা দিয়েছে। আমরাও তো সেটা চাই যে সেনাবাহিনী যে অতীতে যে তাদের যে নিয়ে বিতর্ক হয়েছিল সেটা থেকে বেরিয়ে এসে এমন একটা ভূমিকা রাখবেন যেটা জনগণের পক্ষে, যেমন আগামী নির্বাচনটা যাতে সুষ্ঠু এবং ভায়োলেন্স ফ্রি এবং নির্ভয়ে মানুষ দিতে পারে, সেই দায়িত্বটা সেনাবাহিনী থাকলে অনেকাংশে সহজ হয়ে যায়। আমরা অতীতে দেখেছি, সেই দায়িত্বটা পালন করলে আমরা মনে করি বাংলাদেশে একটা ভালো নির্বাচিত সরকার পাবো। ধন্যবাদ আপনাকে। আসাদুজ্জামান রিপন, বর্তমান বাস্তবতায় বিএনপির চ্যালেঞ্জ। জি, ধন্যবাদ আপনাকে। আমি একটু শেষ করে দিই। এই যে রাজনীতির একটা গুণগত পরিবর্তনটা নিয়ে আসলেন, এই যে ধর্মনিরপেক্ষতার জায়গায়, কথিত ধর্মনিরপেক্ষতার জায়গায় উনি কি নিয়ে আসলেন, যে আল্লাহর প্রতি
আল্লাহ সার্বভৌমত্বের প্রতি আস্থা স্থাপন করা। বাঙালি জাতীয়তাবাদের জায়গায় বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বললেন। সমাজতন্ত্রের জায়গায় তিনি যেটা ইমফ্যাসিস দিলেন যে সামাজিক ন্যায় বিচার অর্থে সমাজতন্ত্র ক্লারিফাই করলেন। এগুলো একটা অনেক গুণগত মানে পরিবর্তনের কথা নিয়ে আসলেন। এরপর তিনি অর্থনীতির কথা বলছেন, মুক্তবাজার অর্থনীতি ইত্যাদি ইত্যাদি, বহুদলীয় গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি, একটা আপনার ডেমোক্রেসির যে মানে আবহ সেটার মধ্যে তিনি বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে আসলেন। এবং এই যে বাংলাদেশটা একদলীয় শাসন ব্যবস্থার আবর্তের মধ্যে ঢুকে পড়েছিল, সেখান থেকে যে এখন বাংলাদেশ প্রতিবারই গণতন্ত্রের জন্য মানুষের যে আকাঙ্ক্ষা, এটার জন্য বারবার মানুষ রাস্তায় নেমে আসে, সেটার যে গণতান্ত্রিক রাজনীতির যে ভিত্তি, সেই ভিত্তিটাও জিয়াউর রহমান এই দেশে প্রতিষ্ঠা করে গেছেন। হোয়াট এভার আমার বক্তব্য হচ্ছে তার এই যে রাজনীতি, তার যে মানে দার্শনিক দিকগুলো, এইগুলো যদি মানুষের কাছে গ্রহণযোগ্য না হতো, তাহলে তার সৃষ্ট দল, তার প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রায় 47 বছর অলমোস্ট 47 ইয়ার্সের চড়াই উত্তরের মধ্যে কয়েক দফা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছে, প্রেসিডেন্সিয়াল নির্বাচন থেকে শুরু করে সংসদীয় নির্বাচন পর্যন্ত। হোয়াই পিপল আর অ্যাকসেপ্টিং দিস পার্টি? বিকজ অফ জিয়াউর রহমান। জিয়াউর রহমান যে রাজনীতিটা রেখে গিয়েছিলেন, মানুষ মনে করে এটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের সভরেন্টির জন্য, বাংলাদেশকে গণতন্ত্রের পথে হাঁটার জন্য এই রাজনীতির কোনো বিকল্প নেই। বর্তমান প্রেক্ষাপটে বিএনপির চ্যালেঞ্জ আমরা বিএনপির জন্য সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে যে গত 16 বছর ধরে বাংলাদেশের মানুষ একটা গণতন্ত্রহীন পরিবেশের মধ্যে রয়েছে। মানুষ ভোট দিতে পারে না, একটা নির্বাচিত সরকার নাই, একটা নির্বাচিত পার্লামেন্ট নাই, একটা নির্বাচিত মানে অপোজিশন পর্যন্ত নাই। উই হ্যাড ফেক অপোজিশন ইন পার্লামেন্ট, উই হ্যাড ফেক পার্লামেন্ট, উই হ্যাড ফেক প্রাইম মিনিস্টার। ছিল তো মানে সবই মানে মিথ্যা সাজানো কুহেলিকার মতো। এখানে একটা রিয়েল পার্লামেন্ট, জনগণের ভোটে নির্বাচিত একটা পার্লামেন্ট, জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার এবং একটা জবাবদিহিমূলক সরকার, যে সরকারকে জনগণ প্রশ্ন করতে পারবে এটা কেন করছো এবং এটা কেন করছো না। যেই রাষ্ট্রে এবং সমাজে জনগণ আঙুল তুলে রাষ্ট্রকে, সরকারকে প্রশ্ন করতে না পারে, সেটা কোনো ডেমোক্রেটিক গভর্নমেন্ট না। দ্যাট ইজ নট এ ডেমোক্রেটিক স্টেট। বিএনপির যে চ্যালেঞ্জ, বিএনপি যেটা চায় যে জনগণকে সেই স্পেসটা দিতে চায়, একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিএনপি প্রতিষ্ঠা করতে চায় থ্রু ইন ইলেকশন, একটা জনগণের সরকার, যাতে জনগণ মনে করে এটা আমার সরকার। এখন নির্বাচন প্রস্তুতির যে পরিবেশ, এই পরিবেশ কি যথেষ্ট মনে করেন? নির্বাচন দল, আমাদের দলের তরফ থেকে, আমাদের ইনফ্যাক্ট একটা পলিটিক্যাল পার্টি সবসময় কিন্তু আন্দোলন সংগ্রাম রাজনীতি মানে নির্বাচন কমিশনকে এখনো কিন্তু ঘেরাও করে আছে দ্বিতীয় দিনের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 3 দফা দাবিতে। সেম টাইম আমি যেহেতু মানে মূল সংগঠনের পার্টির ভাইস চেয়ারম্যান, আমি আমার পার্টির টোনটাই তো আমি আফোর্ড করব। আমার পার্টির সেক্রেটারি জেনারেল বললেন যে নির্বাচন কমিশনের প্রতি তাদের আস্থা রাখতে চান, এটা নির্বাচন কমিশন বলেছেন। আর আমাদের ছাত্র সংগঠনের এরা তো আমাদের ভাতৃপ্রতিম, মানে আমরা তো মানে অফিসিয়ালি তো তারা আমাদের ভাতৃপ্রতিম সংগঠন, মানে সহযোগী সংগঠন। এই ছেলেদের তাদের যে দাবিটা, সেই দাবিটা কিন্তু অযৌক্তিক না, ভেরি মাচ আপনার মানে লজিক্যাল। সেটা হচ্ছে যে আপনার এই যে ব্যালট মানে প্রবাসীদের মানে ভোটের ব্যাপারে সরকারি কর্মকর্তা পোস্টাল মানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যে পদ্ধতি এবং কারাবন্দীরা যে পদ্ধতি প্রক্রিয়ার মধ্যে ভোট দেবেন, সেটা হচ্ছে পোস্টাল ব্যালট। এই পোস্টাল ব্যালটের ক্ষেত্রে অনেকগুলো অসঙ্গতি ইতিমধ্যে কিন্তু মানে আমাদের মানে চোখে এসে, আমাদের মানে দেশের মানুষের কাছে। প্রবাসে পার্টিকুলার মানে আপনার মানে আরাবিয়ান কান্ট্রিজগুলোতে, সেখানে তো আপনার পোস্টাল ব্যালট, আপনার ভিডিও দেখেছেন, ব্যক্তি বিশেষের হাতে পোস্টাল ব্যালট চলে গেছে, তারা সেটা কন্ট্রোল করছেন, অর্থাৎ কোথায় ভোট দেবেন কীভাবে, মানে অর্থাৎ একটা সিন্ডিকেটেড অ্যারেঞ্জমেন্টের মধ্যে চলে গেছে মানে প্রবাসের মানে ব্যালটগুলো। এটা ইনভেস্টিগেশনের প্রয়োজন। দ্বিতীয়ত হচ্ছে যে যেই ব্যালটটা ছাপা হয়েছে, যেখান থেকে পলিটিক্যাল পার্টিসগুলোর যে আপনার সিম্বলগুলো যেখানে ছাপা হয়, ভেরি ইন্টারেস্টিং। বিএনপিকে যদি প্রধান রাজনৈতিক দল যদি বিবেচনা করা হয়, সে বিএনপিকে খুঁজে পাওয়া, ওই ব্যালট পেপারে বিএনপির সিম্বলটা খুঁজে পাওয়াটা খুবই দুষ্কর। তো এই সমস্ত নানাবিধ কারণে যে অসঙ্গতিগুলো আছে, আমরা বলেছি যে যেমন ধরুন আমি যদি এভাবে বলি, আমাদের পার্টির তথ্যে আরেকটা প্রস্তাবও দেওয়া হচ্ছে বা মানে দাবিও তোলা হয়েছে। আমি ধরুন আমি শেষ করতে হবে, আমি জাস্ট কয়েক সেকেন্ডই বলবো।
আসন ভিত্তিতে যেখানে যতগুলো প্রার্থী নির্বাচন করছেন, মানে যে দলগুলো নির্বাচন করছেন বা যে প্রার্থীরা আছেন, তাদের মার্কাগুলি সেই ব্যালটে থাকুক। কিন্তু দেখা গেল যে একেবারে কমন অল মানে পার্টি সিম্বলস, পার্টি নন পার্টি সব সিম্বলস আপনি একটা শিটের মধ্যে দিয়ে দিলেন। তারপরে আপনি যখন ভাঁজ করছেন, এই ভাঁজের জায়গাটার মধ্যে মানে বিএনপির ধানের শীষ মার্কাটা, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড ইট আউট। এক নাম্বার টু হচ্ছে যে আপনার আসনে আপনি যেখানে ভোট দেবেন, একটা উদাহরণ হিসেবে বলছে, এখানে তো এতগুলো মার্কা নাই, তা হোয়াই ইউ আর ওয়েস্টিং অল দোজ বিগ বিগ শিট। আপনি তো একটা ছোট একটা শিটের মধ্যে আপনি নাম্বারটা ছাড়তে পারতেন, যেমন মার্ক সাধারণত অন্যান্য আসনের বেলায় যেভাবে হয়। পোস্টাল ব্যালটের বেলায় এটা একটা মানে ডিফারেন্ট আমরা কিছু দেখতে পাচ্ছি। এই জন্য আমাদের দলের তরফ থেকে একটা দাবি তোলা হয়েছিল, এই পোস্টাল ব্যালটগুলো যেগুলো ছাপা হয়েছে সেগুলো স্ক্র্যাপ করা হোক, করার পর নতুন করে যে আসন ভিত্তিকভাবে সেভাবে আপনার মার্কাগুলো দেবে। আমি মনে করি সেটা অত্যন্ত যৌক্তিক দাবি। আমাদের ছেলেরা বলতে ওরা তো অনেকে আমাদের সন্তান তুল্য, এবং আমাদের ভাতৃপ্রতিম ছাত্র সংগঠন তারা যে আন্দোলনটা করছে, তারা যে ডিমান্ডটা তুলছে, আপনারা বলেন না যে আগামী ভোটটা ডিটারমাইন করবে, নিয়ামক শক্তি হবে তরুণেরা, যুবকেরা। তরুণ এবং যুবকেরা যদি মনে করেন যে ইটস এ ফল্টি ব্যালট শিট, তাহলে সেই দাবিটা তো বিবেচনা করা উচিত। আমি ছেলেদের যে ডিমান্ডটা, মানে আমাদের ছাত্র দলের যে দাবিটা, এটাকে আমি খুব যৌক্তিক মনে করি। আমি মনে করি নির্বাচন কমিশন বিষয়টাকে আমলে নেবেন এবং এইটা ব্যাপারে প্রতিকার নেবেন। ধন্যবাদ আপনাকে কামালউদ্দিন সবুজ। আপনাকে দিয়ে শেষ করব ছোট্ট করে, বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনের পরিবেশ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? হ্যাঁ, সেই কথাই বলছিলাম। সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে তফসিল ঘোষণার পর বেশ কতগুলি ঘটনা ঘটেছে। এর মধ্যে আপনি প্রথম ঘটনা ঘটেছিল চট্টগ্রামের একটি আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ, ওনার নাম, ওনাকে গুলি করা হয়েছিল। যাক, উনি প্রাণে বেঁচে গেছেন। এখানে একজন নিহত হয়েছে, অন্য আরেকজন নিহত হয়েছেন, মানে প্রার্থীর কথা বলছি। তো এরপরেও আমরা দেখলাম যে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। তারপরে আরও কিছু জায়গায় কিছু ঘটনার অবতারণা হয়েছে, এবং প্রায় আমরা দেখি ল অ্যান্ড অর্ডার ডিটেরিয়েট করে যায়। মাঝে মাঝে একটু ভালো থাকে, কিন্তু আগামী যে নির্বাচন, আগামী যে সামনে কয়েকটা দিন, সেটা নিয়ে নানা ধরনের শঙ্কা কিন্তু ছিল, আছে। এখনো তো প্রচারণা শুরু হয়নি, না, এখনো অফিসিয়ালি প্রচারণা শুরু হয়নি। এক ধরনের প্রচারণা আনঅফিসিয়ালি আছে, যে অফিসিয়াল প্রচারণাটা শুরু হবে কয়েকদিন পর থেকে। এখন কথাটা হচ্ছে যে এই সময়টায় সবচেয়ে খুবই ভালনারেবল একটা টাইম আর কি নির্বাচনের জন্য। সেখানে আমি যেটা বারবারই বলছি যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, যেখানে সেনাবাহিনী থেকে শুরু করে, আমি মনে করি যে যখন একটা অনেকে সন্দেহ পোষণ করে থাকেন যে বর্তমানে যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অনেকেই আছেন যাদেরকে মনে করা হয় যে তারা আগের আমলের মানে কি বলে, মানে স্বৈরাচারের দোষ হিসেবে বলে, তো তারা অনেকে প্রশাসনে আছে বলে, তো তারা যদি কোনো ধরনের সুযোগ পায় তারা কি করে, এই ধরনের একটা ব্যাপার কিন্তু, একটা আশঙ্কা কিন্তু আছে মানুষের মধ্যে। আবার এই আশঙ্কাও আছে যে এই নির্বাচনটা যারা চায় না তারা কোনো ধরনের অঘটন ঘটাবে কি না, কারণ এর মধ্যে অনেকগুলি অঘটন ঘটেছে, আমি সেগুলো বিস্তারিত যাচ্ছি না। আমাদের কথাটা হচ্ছে এই নির্বাচন আমরা সবসময় আইন শৃঙ্খলা প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে আসতেছে, প্রতিদ্বন্দ্বী দলগুলো, এটা বিষয়টা হচ্ছে যে আপনাদের নির্বাচনটা করতে হলে প্রতিদ্বন্দ্বী দলগুলোকে এই দায়িত্বটাও পালন করতে হবে, জিতার পাশাপাশি যে আইন শৃঙ্খলাটা যাতে আপনার নিয়ন্ত্রণে থাকে এবং যাতে মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে, না হলে তারা কাকে ভোট দিবে যদি, তাহলে এটা তারাও দায়িত্ব, এটা আমি একটু আগে বলেছিলাম। আবার ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছেন, প্রশাসনে যারা আছেন, তাদের শুধু কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি না, নৈতিক সব দিক থেকে, নাগরিক দায়িত্ব, সব দিক থেকে তাদের দায়িত্ব হচ্ছে এই নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য যা দায়িত্ব পালন করা উচিত। জনগণেরও এটার ব্যাপারে ওয়াচডগ হিসেবে কাজ করা উচিত, কারণ আলটিমেটলি তারাই সোর্স অফ অল পাওয়ার। ধন্যবাদ সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে সে অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।